দর্শক, বিরতির পরে ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম পুঁজিবাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। স্বাগত আপনাকে। আমরা বিরতির আগে যেমন বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক দরপতন হচ্ছে, এতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে আসলে কারসাজিকারকরা এখানে এখন সক্রিয় হয়েছেন। আপনি কি বলবেন? জি, হ্যাঁ, এখন ঠিক আছে। অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? এখন ঠিক আছে, তখন পাইনি, এখন শুনতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে এই যে দরপতন হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে বাজার বিশ্লেষকরা বলছেন যে এটি মূল্য সংশোধন, কিন্তু বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে কারসাজিকারকরা সক্রিয় হয়েছে বাজারে। আপনি কি বলবেন? দেখুন, ওয়ারেন বাফের একটা কথা আছে যে উনি তো শেয়ার বাজার অভিজ্ঞ এবং এখানে অনেক ভালো ব্যবসা করেন। সবসময় উঠতি বাজারে বিক্রি করে পড়তি বাজারে কিনতে হয়। আর আমাদের দেশে সবাই আশা করতে থাকে এটা খালি উঠতেই থাকবে, আমি উঠতি বাজারে কিনবো, আরো উঠবে, বিক্রি করবো এবং উঠতেই থাকবে। পড়তি বাজার দেখলেই তারা ভীত হয়ে বিক্রি করা শুরু করে দেন। আমি বারবার বলছি যে এটা স্বাভাবিক একটা অবস্থা, কারণ আমাদের জানা মতে কোনো সমস্যা নাই। আমরা অনেক ইনভেস্টিগেট করেছি, অনেক খুঁজেছি। কেউ কখনো বেশি কিনবে, কখনো বেশি বিক্রি করবে। বেশি কেনাতেই কিন্তু এই ৩,০০০ ৩,৫০০ ইন্ডেক্স আপ হয়েছে। আবার বিক্রি না করলে সে কেন কিনবে? তার তো একটা লাভ করতে হবে। এই স্বাভাবিক জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবং অভ্যস্ত হতে হবে। এখন ৩,৫০০ ইন্ডেক্স বাড়ার পর সবাই আশা করছেন যে আরো ২-৪ হাজার বেড়ে যাবে। সেটা ভালো, আমরাও আশা করি ভালো হবে বাজার। কিন্তু আমাদেরও খেয়াল রাখতে হয় যে পি রেশিও যাতে কখনো 40-র উপরে না যায়। আবার এইদিকেও আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আপনার ধরেন বাজার যখন কমে তখন নিশ্চয়ই কেউ বিক্রি করছে বা সাপ্লাইটা বেশি সেই সময়, কিন্তু আবার খেয়াল করবেন যে ওইটাও কিন্তু কেউ কিনছে। আমরা গত কয়েকদিন যাবৎ খেয়াল করছি যে বাজারে অত্যাধিক সেল প্রেসার আছে কিনা। দেখলাম যে কোনো তেমন অত্যাধিক সেল প্রেসার নাই। তার মানে হচ্ছে যে বাজারে যতটুক মানুষ বিক্রি করতে আনছেন ততটুকু বিক্রি হয়ে যাচ্ছে, তার মানে বায়ার আছে। তো বায়াররা তো নিশ্চয়ই বোকা না, তাহলে তারা কেন পড়তি মার্কেটে কিনছে? তো আমাদেরকে বুঝতে হবে যে যদি পড়তি মার্কেটে বায়ার থাকে এবং সাপ্লাই সেল প্রেসার না থাকে, তার মানে মার্কেট স্বাভাবিক। এখানে যদি আজকে অনেক সেল প্রেসার থাকতো, বায়ার নাই, মার্কেট পড়ে যাচ্ছে, তাহলে না আমরা ভয় পাবো। অতিরিক্ত সেল প্রেসার নাই। একদিন 120 পয়েন্ট বাড়লে মানুষ খুব খুশি হয়ে যায়, একদিন 120 পয়েন্ট কমলে আবার মন খারাপ করে। আজকে এই মুহূর্তে প্রায় 117 পয়েন্ট প্লাস আছে। আজকে দেখবেন আবার সবাই আমাদের প্রশংসা করবে। আবার কালকে যদি 50 পয়েন্ট কমে যায়, দেখবেন অনেক রকমের কথাবার্তা চলে আসবে বাজারে, এই হয়েছে, ওই হয়েছে, এটা হচ্ছিল, সেটা হচ্ছিল, এইসব কথা। দয়া করে আপনারা একটু, আমার বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ যে বাজারে উঠা নামা, ইন্ডেক্স উঠা নামা খুবই স্বাভাবিক। সবসময় ভীত হওয়া, প্যানিকড হওয়ার কোনো কারণ নাই। আপনারাই লাভ করছেন এখান থেকে, আপনারাই কেউ কিনছেন, কেউ বিক্রি করছেন। কোনোদিন কেউ বেশি কিনেন, কোনোদিন কেউ বেশি বিক্রি করেন। আজকে তো ইন্ডেক্স বেশি, তাহলে আজকে বলেন তো কার কার দোষ? তো এই জিনিসগুলো একটু স্বাভাবিকভাবে চিন্তা করা, বুঝার সময় এসেছে। আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছি। ফ্রন্টিয়ার্স মার্কেট থেকে আমরা এমার্জিং এ যাব। আমাদের বিনিয়োগকারীদেরও ইথিক্যাল এবং অন্যান্য সব দিকের বিনিয়োগ এবং অন্যকে দোষারোপ করার এই যে অভ্যাস, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এখানে কিন্তু প্রত্যেক দিন কাজ করি 17-18 ঘন্টা। সুতরাং আমরা ওনাদের বিনিয়োগকারীদের পক্ষেই কাজ করছি এবং আমাদের সবসময় চেষ্টা এবং ভাবনা থাকে এই মার্কেটটাকে সুস্থ সুন্দর করার। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যেমন উপরে উঠলেও খুশি হন, নিচে নামলেও আপনাদের বিনিয়োগের সময় এটা বুঝে শিখে সেইভাবে করতে হবে। ভয় পাবেন না, প্যানিকড হবেন না, অন্যের কথায় কিছু করবেন না। এটা করলেই কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। এটি আমার বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ। আচ্ছা, আপনি আশ্বস্ত করছেন যে আসলে আপনার সব দিক তদন্ত করে দেখেছেন, এখানে আসলে কারসাজিকারকদের সক্রিয় হবার ব্যাপারটি আসলে নেই। এবং গতকাল আমরা দেখেছি যে বিনিয়োগকারীরা এই দরপতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। আজকেও তাদের একটি কর্মসূচি আছে বাজারে। এখন তো বাজার ঊর্ধ্বমুখী, তাহলে মানে এই সংস্কৃতিটি কেমন যে পুঁজি বাজারে বিনিয়োগ করবে, যখন ইন্ডেক্স আপ থাকবে তখন তারা মার্কেট ঠিক আছে, কিন্তু
এই দরপতনের বিরুদ্ধে বিক্ষোভ করার বিষয়টি, এটি কি আসলে দরপতনকে আরো ত্বরান্বিত আসলে করে কিনা? বিক্ষোভের ব্যাপারটিও আমি পরিষ্কার করি। বিক্ষোভ করার আগে ওনারা আমাকে ফোন করেছেন যে আমরা একটু যাচ্ছি। পরে আমি দেখলাম 10-12 জন লোক। আমি পরে ওনাদেরকে বলেছি আপনাদের শুধু শুধু করার কোনো দরকার নাই। এখানে আপনি কার এগেইনস্টে কিসের বিক্ষোভ করবেন, কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনার যদি কোনো স্পেসিফিক কিছু এলিগেশন বা কোনো সমস্যা থাকে আমাদেরকে বলেন, আমরাও তো খুঁজছি। এরকম শুধু শুধু আমি আমার একটা দলীয় কোনো কারণে বা নিজের একটু প্রচার প্রসারের জন্য যদি 10-12 জন নিয়ে একটা জায়গায় দাঁড়াই, সেটা কিন্তু বিক্ষোভ বলে আমরা ওইভাবে বলতে পারবো না। এবং আজকেও এরকম কেউ কেউ নিজের প্রচারের জন্য হয়তো করতে চাচ্ছে বা করতে চায়, কিন্তু সেটা কোনো জনগণের কোনো সম্পৃক্ততা বা সাপোর্ট না থাকায় সেটা কোনোভাবে ওরকম মানুষের সাপোর্ট পাচ্ছে না, বা এটা আজকে হবেও না। তো এই ব্যাপারে আমি একদম কোন রকম অ্যাটেনশন দিচ্ছি না, কারণ এখানে এটা জাস্ট আমি মনে করি এরকম দাঁড়ানোটার কোনো প্রয়োজন নাই, বা এটা শুধু শুধু কালকে করেছে। আচ্ছা, বিনিয়োগকারীদের আরেকটি অভিযোগ আছে যে কারসাজিকারকরা খাত ওয়ারি ধরে ধরে তারা ধরে ধরে একটি খাতকে ঊর্ধ্বমুখী করছে, আবার কোনোটিকে নামিয়ে দিচ্ছে। এই অভিযোগটির বিষয়ে কি বলবেন? এটা আমরা তো রেগুলার দেখি, এবং দেখেন প্রথম যখন এই ঘটনাটি 5-7 দিন আগে হয়, তখন আমাদেরকে ব্লেম করা হয়েছিল যে আমরা কেন এনকোয়ারি দিই, কেন আমরা চেক করি, কেন আমরা সার্ভেলেন্স এগুলো মনিটর করি, আমরা আতঙ্কিত করে ফেলছি মানুষকে। তার মানে আমরা যদি এগুলা চেকও করি তখনও আতঙ্ক হয়। আবার আপনি এখন বললেন যে আমরা চেক করলাম কেন বা চেক করি না কেন। তো এখন আমরা যদি এইভাবে রেগুলার সুপারভিশন বা এই মনিটরিং না করি, তাহলে কিন্তু বাজারে ডিসিপ্লিন থাকবে না। এটা আমরা রেগুলার করি এবং এটা আমাদের করতেই হবে বিনিয়োগকারীদের স্বার্থে। আবার এখানে যেটা এখন কথা আসছে, সেটা যদি এরকম কোনো স্পেসিফিক কিছু থাকে আমাদেরকে বলবেন। আমরা কিন্তু সবাইকে ডেকে এনে বোঝাচ্ছি, কথা বলছি, ফাইন করছি, এবং দেশের আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নিচ্ছি, এবং প্রথম এবার ফৌজদারি মামলাও হচ্ছে। সুতরাং আমরা যতটুকু করা করছি, আবার বেশি আতঙ্কিত করে ফেলতে চাই না, তাহলে মানুষ বিনিয়োগে আর আসবে না, ভয় পেয়ে যাবে। আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন কিনা জানি না, সব জায়গায় আমাদেরকে ব্লেম করা হচ্ছিল যে বাজার বোধহয় অনেক ওভার ভ্যালুড, এবং এটা আমাদের কমিশন বা রেগুলেটর দেখছে না। আর এখন বলা হচ্ছে বাজার অনেক পড়ে যাচ্ছে, কমিশন দেখছে না। তো জাস্ট 1 মাসের মধ্যেই একটু বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। তো এইভাবে তো আমরা কোন দিকে যাবো এখন? তো সেই জন্য আমরা এখন নিজেদের মতো কাজ করছি, এবং মনে করি এখানে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাজার ঠিক আছে, এবং এটা একটা বাজার উঠবে নামবে, এটাই স্বাভাবিক। ইন্ডেক্স দেখে কাজ করলে আসলে আমাদের ভুল হয়ে যাবে। আপনি যেগুলা বললেন ওইগুলাই আমরা দেখছি যে এখানে কোনো রকমের ম্যানিপুলেশন হচ্ছে কিনা, কোনো ধরনের ওভার ভ্যালুড কোনো সিকিউরিটি নিয়ে কোনো রকমের কিছু হচ্ছে কিনা, বা পি রেশিও অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা বাজারের, এগুলো আমরা এখন খেয়াল করছি। আচ্ছা, আপনার প্রসঙ্গ ধরেই বলি যে যে আপনি উল্লেখ করেছেন যে প্রসঙ্গটি, সেটি ধরেই বলি যে যারা বিশেষজ্ঞ বা বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের ভিত্তিতেই বলছি, যে তারা বলছিলেন যে বাজারটি আসলে অতিরিক্ত ঊর্ধ্বমুখী হয়েছিল, সূচক অনেক বেশি বেড়েছিল, যার কারণে অনেক বেশি দরপতনও হচ্ছে। আসলে কি বাজার অনেক বেশি বেড়ে গিয়েছিল কিনা, আপনার কি মনে হয়? আমি এটা এখনো তো বললাম বা আগেও বলেছি যে একদমই হয় নাই। আপনার কিছুদিন আগে আপনারা ইভেন গুগল সার্চ করলেও দেখতে পাবেন যে একটা ক্যাপিটাল মার্কেটের সাইজ একটা জিডিপি সাইজের কতটুক হয়। ইন্ডিয়াতে দেখেন 76%, আপনি পাকিস্তানে দেখেন 56%, আপনি সার্কের দেশ বাদ দিয়ে থাইল্যান্ডে যান, ভিয়েতনামে যান, হংকং দেখেন প্রায় কয়েকশো% বা তাইওয়ান কয়েক হাজার%। আমরা মাত্র 20%-এ গেছি 11 থেকে 1 বছরে। আমাদের জিডিপির এই মার্কেট কি অনেক সম্প্রসারিত করে অন্যান্য দেশের মতো হতে হবে? আমরা যদি এখন 10-20%কে বলি যে অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়া যাবে না, এবং এই মন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে, যারা এখন ক্যাপিটাল মার্কেট এক্সপ্যানশন আটকানোর জন্য বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করছে আমাদের জন্য। বন্ড মার্কেট ছাড়া কোনো দেশের কোনো ইকোনমির উন্নতি হয় না। বন্ড মার্কেট সম্প্রসারণ করার ক্ষেত্রে এখন ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সামনে হয়তো পুঁজিবাজার থেকে লং টার্ম ফাইন্যান্সিং করতে পারবো না এক্সপোজার লিমিটের কারণে। কখনো স্পেকুলেটিভ বিজনেসের জন্য
আপনার বিভিন্ন রকম লিমিট থাকে, এক্সপোজার লিমিট। একটা ফিক্সড রিটার্ন যেগুলাতে হয় সেগুলোর জন্য কখনো এক্সপোজার লিমিট থাকার কথা না। তো এই জিনিসগুলো আমরা সামনের দিনগুলো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে, না হলে ক্যাপিটাল মার্কেট শুধু ইকুইটি মার্কেট দিয়ে কখনো ওই অন্যান্য দেশের মতো এত বড় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন এখানে সুযোগ এসেছে, আমরা অনেক নিউ প্রোডাক্ট আনছি, অনেক নতুন নতুন উইন্ডো ওপেন করছি, সামনে আরো অনেক কিছু করার এই দেশে সুযোগ আছে। একটা উন্নয়নশীল দেশে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা অনেক বড়, সেটা পালন করতে যাচ্ছি। এখন বিভিন্ন লিমিট টিমিট দিয়ে যদি আমাদেরকে আটকে রাখা হয় এবং আমাদের কাজ আস্তে আস্তে বাধাগ্রস্ত করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশের এবং অর্থনীতির ক্ষতি হবে। আমরা কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কাজ করি না, এখানে আমরা দেশের অর্থনীতি এবং দেশকে নিয়ে কাজ করি। সুতরাং আমাদেরকে বাধাগ্রস্ত করা, আমাদেরকে বিভিন্নভাবে লিমিট দিয়ে আটকে ফেলা, আমাদের কাজের ক্ষেত্রগুলোকে ছোট করে দেওয়া, তাহলে কিন্তু আলটিমেটলি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা আজকে যেই পর্যায়ে আছি বাংলাদেশের অর্থনীতি, এখানে কোনোভাবেও ইকোনমির কোনো ধারার বা কোথাও যাতে গ্রোথ বা কোনো কিছু ডিস্টার্ব না হয় সেটা খেয়াল করার দায়িত্ব এই দেশের সকল সিটিজেনের। সুতরাং আমাদের কিন্তু মন মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে। আচ্ছা, বাজারের দরপতনের সাথে সাথে কিছু গুজব বা পুঁজিবাজারে ছড়িয়ে পড়েছে, সেই গুজবগুলো যাতে বিনিয়োগকারীরা যেন ভুল বার্তা না পায় সেজন্য আরেকটি প্রশ্ন করতে চাই। এই গুজবটিও আছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়ন্ত্রক সংস্থার কোনো সমন্বয়হীনতা আছে কিনা, তারা এটি মনে করছেন এবং তারা এই অভিযোগটা করেছেন। সমন্বয়হীনতা নাই, আমাদের মধ্যে কাজ করতে গেলে কোথাও না কোথাও তো কিছু না কিছু মতের অমিল বা কোথাও কোথাও সুবিধা অসুবিধা হতে পারে, এবং এটা তো আমরা আলাপ আলোচনা করি, ঠিক করে ফেলি। আমাদের হয়তো নতুন ইস্যু যেটা আসছে বন্ড মার্কেটকে নিয়ে, এক্সপোজার লিমিট নিয়ে, এটাও আমাদের অর্থ সচিব, ক্যাবিনেট সচিব সবার সাথে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই আমরা এটা নিয়ে বসে এটাও ইনশাল্লাহ সলভ করে ফেলবো। তাই এইসব গুজব রটিয়ে শুধু বাজারকে বিভিন্নভাবে প্রভাবিত করা এবং প্রাইস কমিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা, আরো অনেক গুজব বাজারে আসে। অনেক দেখবেন এখন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট চলে আসছে, তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে বিভিন্ন অ্যানালাইসিস দিয়ে দেয় যে বাজার 5,800-তে চলে যাবে, বাজার 5,400-তে চলে যাবে। তো এইরকম অ্যানালাইসিস যারা করতে পারেন তারা তো আজকে অনেক কোটি কোটি টাকা মালিক হওয়ার কথা ছিল। তো যাই হোক, ওনারা এইসব অ্যানালাইসিস দিয়ে বাজারকে প্রভাবিত করেন। আমি সবাইকে অনুরোধ করব গুজবে কান দিবেন না এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নিউজ আসলে প্রতিবাদ করবেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো সমন্বয়হীনতা নেই, এই নিশ্চয়তাটি আপনি দিচ্ছেন। আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আছেন। আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার বিশ্লেষণ থেকে, পর্যবেক্ষণ থেকে কি মনে হয়, এবং আপনার কাছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে আমি একটু বিদায় নিতে পারি? আপনার প্রচন্ড ব্যস্ততা আছে, এই তবুও একটা মিটিং এর সাথে আপনাকে যুক্ত করেছি, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনাকে আজকে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। দর্শক, বীজ সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতির পরে ফিরবো বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম পুঁজিবাজারে মূল্য সংশোধন নাকি দরপতন, এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মহসিন। আমরা আলোচনায় যাবার আগে এই মুহূর্তে পুঁজিবাজার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসি। সবশেষ 2 বছর আগে পুঁজিবাজারে পতন নিয়ে বিক্ষোভ করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। সোমবার যার পুনরাবৃত্তি ঘটল আবারও। গত সপ্তাহের দরপতন আর চলতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সূচকের পতনের মধ্য দিয়েই। মাত্র 1 ঘন্টার মাথায় ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 100 পয়েন্ট কমে যায়। সূচকের এই ধারা অব্যাহত ছিল 12টা 36 মিনিট পর্যন্ত। তাতে লেনদেনের আড়াই ঘন্টায় ডিএসসির প্রধান সূচক কমে যায় 164 পয়েন্ট। দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 120 পয়েন্ট কমে দাঁড়ায় 6,885 পয়েন্টে, যা গত 6.5 মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন। বাজারের এমন অবস্থা নিয়ে হতবাক এই পুঁজিবাজার বিশ্লেষকও। গতকালকার পড়াতে আমি কোনো অর্থ খুঁজে পাইনি নিজে, কারণ খুব ভালো ডিভিডেন্ড দিছে বেশ কিছু কোম্পানি। যেটা পড়ছে এটা হতবাক হয়েছি। এটা ঠিক, কিছু কোম্পানি ওভার ভ্যালুড হয়েছে, মানে খুব দুর্বল কোম্পানির দাম 5 গুণ 6 গুণ বাড়ছে। প্রাতিষ্ঠানিক সেল হচ্ছে, ব্যক্তি পর্যায়ে সেল এতটা হচ্ছে না।
গত 10 কর্মদিবসের মধ্যে 9 দিনে প্রায় 500 পয়েন্ট সূচক কমেছে শেয়ার বাজারে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে 1470 কোটি টাকার। তবে সাধারণ বিনিয়োগকারীদের এতে গুজবে কান দেয়া বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। আমাদের জানা মতে কোনো সমস্যা নাই, প্যানিকড হয়ে কেউ কেউ যেটা করছে সেটা ক্ষতি হয়, সেজন্য তারা যাতে কোনো ভয় ভীতিতে পড়ে কোনো কিছু না করে, মার্কেট খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো স্বাভাবিক হিসাবে নেওয়ার জন্য, আর তারা উচিত না জুড়ার তালে তালে নাচা জুড়াইদের। তারা কোন কারণে এই যে শেয়ার 10 টাকা ছিল সেটা 45 টাকা কিনে বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত। কোনো কারসাজি যদি হয় সেটা দেখা উচিত। সেল প্রেসারটা মূলত কোত্থেকে আসতেছে একটু এসিসি বলতে পারবে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এদিন দর বেড়েছে মাত্র 47টির, কমেছে 307টির, আর অপরিবর্তিত ছিল 22টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম পুঁজিবাজার নিয়ে একটি প্রতিবেদন, গতকালকের বাজার পরিস্থিতি নিয়ে। আমি ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই, আপনি আলোচনায় ছিলেন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার যে চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম তার বক্তব্য শুনছিলেন। আপনার পর্যবেক্ষণে কি মনে হয় যে বাজারে যে পরিস্থিতি, দরপতন, বেশ টানা দরপতন ছিল এবং সেক্ষেত্রে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখুন, শেয়ার বাজার হলো এটা আপন নিয়মে চলে, এটা কিন্তু কারো আন্দোলন স্লোগান এগুলো দিয়ে চলে না। সেই ক্ষেত্রে এগুলো করা ঠিক না। এটা হলো একটা অবিবেচক সিদ্ধান্ত, লোকজন এগুলো যে করে, এটা ইস পার্ট অফ রুটিন প্রসেস। উঠবে বাড়বে, এটাই তো নিয়ম। তবে কতগুলো জিনিস আছে, এটা ইনভেস্টিগেশন করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যদি তাদের যে সার্ভিলেন্স টিম আছে, সেই সার্ভিলেন্স টিম যদি রাইটফুলি সার্ভিলেন্স করে, তাহলে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্ভিলেন্স টিম আছে তারা যদি এগুলা সঠিকভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে বাদ দিয়া অ্যাভয়েড করি, তখন যদি ওনারা এগুলা করে, তাহলে এটা বাইর করা কিন্তু ইটস নট এ প্রবলেম। বাট এই সমস্ত কারুকার্য না করে যদি শেয়ার মার্কেটের পতন হয়, এটা হলো আপনার ভাববার বিষয়। কিন্তু এগুলা যদি হয়ে থাকে তাহলে তো শেয়ার বাজারে এই ধরনের কাজকর্ম থাকবেই। সুতরাং অন্যান্য দেশের মতন আমাদের দেশে যে শেয়ার মার্কেটে যে স্টক এক্সচেঞ্জেও একটা অংশ, কিন্তু বিরাট অংশ, এই স্টক এক্সচেঞ্জের যে বোর্ড অফ ডিরেক্টর, সেই বোর্ডের মধ্যে যারা মেম্বার আছে তাদের যে নিয়োগ পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে ভুল আছে। এখানে বলা আছে যে গণ্যমান্য লোক অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন গণ্যমান্য লোক তো অনেক আছে দেশে, এবং ওনার যদি স্টক মার্কেটে এক্সপার্টিস না থাকে, ওনারা আনি এখানে বসাই দিবেন আপনি, তাহলে এটা কি কাজ হবে? কাজ হবে না। সেই ক্ষেত্রে আমাদের এবং ডিজিটালাইজেশনের যুগে এবং আপনার যে এই এখনকার যে ডিজিটালাইজেশন প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আপনার অটোমেশনকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ স্টক মার্কেটকে আমরা চালাতে হবে, এবং সেটা চালাতে গিয়ে যা যা কিছু দরকার সবকিছু করা। 2012 সালে এর উপরে আমরা একটা সেমিনার করেছিলাম। সেই সেমিনারে আমরা যে সমস্ত রেকমেন্ডেশন গুলো দিয়েছি যে স্টক মার্কেটকে ডিমিউচুয়ালাইজ করা, সেটা কিন্তু করা হয়েছে এবং বিদেশি ইনভেস্টর আসছে। এটা আসার পরেও এখনো ধরেন এটা আপনার এটা রাইটফুলি যে চলতেছে না, এটা যারা চালাচ্ছে ওনারা চালাতে পারতেছে, এইটুকু বলতে হবে। এবং আমার মনে হয় যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে এখনকার যে লিডারশিপ আছে, সেই লিডারশিপে তারা দে ক্যান ক্যারি ফরওয়ার্ড, এবং তারা খুব ওখানে অনেক যোগ্য লোক এবার নেওয়া হয়েছে, এবং তারা দে উইল প্রুভ দেয়ার এফিসিয়েন্সি, এবং সেটা স্কেল অলরেডি আপনারা কিছু রেজাল্ট পেয়েছেন, আরো সামনের দিকে পাবে। কিন্তু এটা নিয়ে যে কোনো লোক যদি সন্দেহ করে, এবং এটা হলে তাহলে উনার এই ব্যাপারে জ্ঞানের অভাব আছে। সেটা হলো যে স্টক মার্কেট চালানো কিন্তু এটা বাজার অর্থনীতির একটা বিরাট একটা অংশ। আমাদের দেশে যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারটা আছে, সেখানে স্টক মার্কেট, বন্ড মার্কেট, তারপরে আপনার আদার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলা হয়েই কিন্তু একটা ফাইন্যান্সিয়াল মার্কেটটা হয়। সেই আর্কিটেকচারে এখানে আমাদের ধরেন শুধু ইকুইটির উপরে ডিপেন্ড করে কতদূর যাবেন, শুধু ব্যাংকের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যাংক বেসড ইকোনমি দিয়ে আপনি চালাতে পারবেন না। পৃথিবীতে বহু দেশ চেষ্টা করেছে, এটা সফল হতে পারে নাই। ইভেন আপনার জার্মানির মতন দেশ ব্যাংক বেসড ইকোনমি ছিল, তারা সেখানে স্টক মার্কেটকে হাতে নিয়েছে এবং বন্ড মার্কেটকে তারা ডেভেলপ করতেছে। এগিয়ে নিতে হলে স্টক মার্কেটকেও এগিয়ে নিতে হবে, এবং পুঁজিবাজারে দরপতন হলে যে বিক্ষোভ বা মানববন্ধন, এই কর্মসূচিগুলোকে আপনি সমর্থন করছেন না?
এই ধরনের আচরণ ঠিক না তো, এগুলো তো হলো এগুলো you have to একেবারে face ঠিক it না। আচ্ছা, intellectually. আমি এবারে একটু আমাদের সাথে বিনিয়োগকারী বা পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মহসিন আছেন, আমি তার কাছে জানতে চাই বাজার পরিস্থিতি এখন কেমন। গতকাল আপনারা মানববন্ধন করেছেন এবং আজকেও আপনাদের কর্মসূচি ছিল, কি অবস্থা আজকের বাজার পরিস্থিতি এবং আপনারা কোন দাবি বা কোন অভিযোগের প্রেক্ষিতে এই কর্মসূচিগুলো নিয়েছেন, কেন নিয়েছেন? পুঁজিবাজার তো তার স্বাভাবিক নিয়মে বাড়বে কমবে, বিক্ষোভ বা মানববন্ধনের জায়গা কি পুঁজিবাজার কিনা? ধন্যবাদ নিউজ 24 কে এত সুন্দর প্রশ্ন করার জন্য, এত সুন্দর আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা সাধারণ বিনিয়োগকারীরা গত কয়েকদিনে যেভাবে বাজার মানে কারেকশন বলেন বা এটা কারসাজি বলেন, যেটাই বলেন, আপনারা স্যারের কথা শুনছি, এই স্যারের কথাও শুনছি, তো সেটা আমরা সাধারণ বিনিয়োগকারী একটু আতঙ্কিত হওয়ারই কথা। যেখানে 100-150 পয়েন্ট, 170 পয়েন্ট, 67 পয়েন্ট পড়ে যায়, এটা আমাদের জন্য একটা দুঃখ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই পর্যন্ত ইন্ডেক্স প্রায় 4000 বা 4500 3,500 ইন্ডেক্স বেড়ে গেছে। সেখানে আপনি দেখবেন 4000 ইন্ডেক্সে যে সমস্ত শেয়ার গুলো ছিল ওইখানে এখনো ওই শেয়ার গুলো ওখানেই আছে, কিন্তু ওই শেয়ার গুলো কোনো উন্নতি হয়নি। যেখানে আমাদের 3000 ও 3500 ইন্ডেক্স বাড়ছে, সেখানে একটা দেশে পুঁজিবাজার ফেসগুলোর নিচে 10 টাকার নিচে কেমনে শেয়ার থাকে। এত আমাদের ঘন ঘন আইপিও আনা কি দরকার? আমরা আইপিও তো যখন অনেক বেশি ডিমান্ড থাকবে তখন আমি সাপ্লাই দেবো, আমাদের ডিমান্ড নাই, সাপ্লাই আসছে। দেখেন আপনি কত ভালো ভালো শেয়ার, ভালো ডিভিডেন্ড দেওয়ার পরে প্রত্যেকটা শেয়ার ফল করলো, বাট ওয়াই? এটা তো সাধারণ বিনিয়োগকারী হতাশ, আমরা হতাশ। আপনি একজন নীরবে 100 বিনিয়োগকারী অ্যানালাইসিস করে দেখবেন, আর উপরস্থ অফিসার যারাই আছে বাংলাদেশ বলেন, এসিসি বলেন, তারা দেখবে 100 বিনিয়োগকারীর ভিতরে 80% বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত, তারা তাদের পোর্টফোলিও তেমন পরিবর্তন হয় নাই। তা দেখালে আমরা দেখাতে পারবো, কিন্তু মুষ্টিমেয় কিছু শেয়ার দিয়ে আপনি বাজার ঠিক করবেন আর অন্য সব বাজার সব শেয়ারগুলো একদম তলানিতে করে ফেলবেন। আচ্ছা, আপনি এই পরিসংখ্যানটি কোথায় পেলেন যে 100 বিনিয়োগকারীর মধ্যে 80% বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত? এই পরিসংখ্যানটি কিসের ভিত্তিতে আপনি বলছেন? আমার হাউস থেকে আমি 10 জনকে অ্যানালাইসিস করে 10 জনকে 8 জন, 2 জন ভালো আছে, 8 জন আমি আমার হাউস থেকে এভাবে একটা অ্যানালাইসিস করে আমি দেখেছি। আপনার হাউসে 2 জন বিনিয়োগকারীকে দেখেছেন বেনিফিশিয়ারি, বাকি 8 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি থেকে আপনি একটি সাধারণ সিদ্ধান্তে চলে গেলেন যে সবাই আসলে ক্ষতিগ্রস্ত, সব হাউসের সব বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। আমি জামালউদ্দিন আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। তিনি বলছেন যে সবাই ক্ষতিগ্রস্ত এবং ডিভিডেন্ড দেবার পরে শেয়ার, বোনাস শেয়ার এবং ডিভিডেন্ড দেবার পরে শেয়ারের দাম কমেছে ওই কোম্পানির। আসলে এইটি কি কোনো নিয়ম আছে যে শেয়ারের দাম কমতে পারবে না ডিভিডেন্ড বা বোনাস শেয়ার দেওয়ার পরে? একটি কোম্পানি যখন বোনাস বা ডিভিডেন্ড শেয়ার দেয় স্বাভাবিকভাবে কিছুটা মূল্য পড়ে, আপনার কি মনে হয়? জামালউদ্দিন আহমেদ, আপনি শুনতে পেয়েছেন? শুনতে তো পাচ্ছি, এখন শুনতেছি। হ্যাঁ, আচ্ছা প্রশ্নটা কি আপনার? আচ্ছা, প্রশ্নটি হলো, আমি মোহাম্মদ মহসিনের বক্তব্যের সূত্র ধরেই বলছি যে তিনি বলছিলেন যে একটি হাউসে তিনি দেখেছেন যে 2 জন বিনিয়োগকারী বাদে আর 10 জনের মধ্যে 8 জনই ক্ষতিগ্রস্ত। এখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অধিকাংশ বিনিয়োগকারী 80% বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত এবং এইসব থেকেই আতঙ্কিত হয়েছেন বিনিয়োগকারী। এবং একই সাথে যে বোনাস শেয়ার দেবার পরে, ডিভিডেন্ড দেবার পরে কোনো কোম্পানির শেয়ারের দাম কমে গেছে, এইগুলো আসলে কারসাজির অংশ তিনি মনে করছেন। আপনার কি মনে হয়? কোনো না, এটা ওনার সন্দেহকে একেবারে উড়ে দাও। যে লুজার হয় তার মধ্যে সন্দেহ তো বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ওনার যে ইনভেস্টমেন্টটা, সেটা ইনভেস্টমেন্টের সাইজটা কত, টোটাল মার্কেটের কত, সেটা যদি আপনি দেখেন সেটা কি রিপ্রেজেন্ট, এটা দিয়ে কোনো কনক্লুশন টানা যাবে না। যদি হোল মার্কেটের মধ্যে আপনার একটা স্যাম্পল বাইর করে, যদি আপনার এরকম ধরেন কতগুলা ব্রোকারেজ হাউস আছে, সবগুলা ব্রোকারেজ হাউসে অ্যাটলিস্ট 30 to 40% ব্রোকারেজ হাউসের যদি লেনদেন গুলো আপনি চেক করে দেখেন, তাহলে ইন দ্যাট কেস ইউ ক্যান মেক এ কনক্লুশন। এই কনক্লুশনটা হয়তো তাও পার্সিয়াল হবে, 100% করলে তখন আপনার কিন্তু ফুল এটা দিলেন। কিন্তু এগুলা একবার উঠবে একবার পড়বে। তবে কারসাজি যে এই দেশে হয়েছে, যার মুখ পড়া যায় সে কিন্তু ভয় পায়। সে ভয় পায় এই জন্য আগেও কিন্তু এরকম ঘটনাতে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে তারা, এবং সেটার বিচার হয় নাই, সেটার বিচার, এবং সেই লোকগুলো এখনো সক্রিয় আছে, যেই কারণে এনাদের একটা সন্দেহ থাকতে পারে। এটা ওনারা, যে ক্ষতিগ্রস্ত হয় তার তো সন্দেহ থাকবেই, এবং যে লুজার হয়
তারই কিন্তু তার ঘাড়ে এটা পড়তেছে। তো সেই ক্ষেত্রে সে তার ওই সন্দেহটা আসে। এখন যদি এদের ব্যাপারে স্ট্রিক্ট সার্ভিলেন্স করে, লোক আইডেন্টিফাই করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে যদি স্ট্রঙ্গার এবং সার্ভিলেন্স টিম অনেকটা, তারা তো অনেকটা পুলিশের মতন, সেই ক্ষেত্রে তাদের যে পুলিশি ভূমিকা, সেই ভূমিকা মানে শৃঙ্খলা রক্ষাকারী, তারা শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা পালন করতেছে, সেই ভূমিকা তারা সঠিকভাবে পালন করতেছে কিনা, অথবা তারা এগুলোর সাথে কোনো পার্ট অফ দি প্রবলেম হইতেছে কিনা, এটার অংশীদার কিনা। আচ্ছা, যদি হয়ে ওই থাকে প্রশ্নটি তাহলে এই প্রবলেম আপনি সলভ ওই হবে না। প্রশ্নটির জবাব দিবেন যে ডিভিডেন্ড দেবার পরে কোনো কোম্পানির শেয়ারের দাম কমবে না? যে আমি যতদূর জানি যে কিছুটা তো দাম কমতেই পারে, যে সে কোম্পানির ডিভিডেন্ড দিলে তো শেয়ারের দাম অনেক সময় কমে যায় পরে, ডিভিডেন্ড দেওয়ার পরে। আগে এ পর্যন্ত থাকে মানুষের কিনতে থাকে যে ডিভিডেন্ড পাবে এটার আশায়। ডে ইট ইজ ডিক্লার্ড, একটা লাস্ট ডে একটা তাদের ওনাদের তারিখ আছে, এর ভিতরে যদি হয়ে যায় তাহলে তারপরে কিন্তু শেয়ারের দাম কিছুটা পড়ে, তো এটা স্বাভাবিক কথা, এটা কিন্তু আপনার হয় নরমাল। এবং ওনারা আমাদের থেকে ভালো বুঝেন এটা, যারা শেয়ারের বিজনেস করেন ওনারা আমাদের থেকে এটা ভালো বুঝেন। তো এটা আপনার এটা একটা প্রসেস আমাদের এখানে এইভাবে কিন্তু হয়ে আসছে অনেক দিন ধরে। আচ্ছা মোহাম্মদ মহসিন, আপনার বাকি অভিযোগগুলোর কথা শুনতে চাই। তারপরে বোনাস শেয়ার দিলে, অভিযোগের কারণে আপনাদের কাছে মনে হয়েছে, হ্যাঁ এটাও কিন্তু বোনাস শেয়ারের কারণেও কিন্তু আমরা ক্যাপিটাল বেসটা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাচ্ছে, যখন ক্যাপিটাল বেস বেড়ে যায় তখন কিন্তু একটা সময় এসে তারা যারা বোনাস শেয়ার দেয় তাদের কিন্তু লিকুইডিটি পজিশন ভালো না, সেই কারণে সেই বোনাস শেয়ার দিচ্ছে। সুতরাং এটার অর্থ এই নয় যে বোনাস শেয়ার দিলে এই কোম্পানি খুব প্রফিটেবল, নো। তার ক্যাপিটাল বেস বেড়ে গেলে পরবর্তীতে সে আবার যখন পরের বছর ডিভিডেন্ড দিবে তখন তো পেইড আপ ক্যাপিটাল তার আরো বাড়ে, তখন উনি ডিভিডেন্ড দিব কোথা থেকে? এইভাবে দিতে দিতে একটা সময় সে অ্যালিউর করে মানুষকে ইনভেস্টমেন্টে ঢুকায় তারপরে তারা হয়তো এখান থেকে সরে যাবে, এটা হইতে পারে। ওনাদের যে ওনারা তো এই লাইনে কাজ করেন, সুতরাং ওনাদের মানে যে ভুক্তভোগী তার কাছে সেটাই তার কাছে তার রিয়েলাইজেশন, যারা মানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আগে, এখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেয়ার মার্কেটে আসলে এইখানে লাভও হবে লোকসানও হবে, লাভ হবে লোকসান হবে, এইটুকু ধৈর্য যদি আপনার না থাকে, এইটুকু ধরতে হবে এবং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আমি মোহাম্মদ মহসিন আপনার অভিযোগ, বাকি অভিযোগগুলো শুনতে চাই, কারণ আপনার কর্মসূচি দিয়েছেন, কর্মসূচিগুলো যে নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতে করেছেন, সেই অভিযোগগুলো। স্যারকে ধন্যবাদ। স্যার এখানে ঠিকই বলছে, যত বলছে যে বোনাস শেয়ার দিলে সেটা অ্যাডজাস্ট হতে পারে, এটা তো স্বাভাবিক নিয়ম। বাট একটা কোম্পানি যখন ইপিএস প্লাস দেয় এবং ক্যাশ ডিভিডেন্ড দেয়, অবশ্যই সে কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি তো ডিভিডেন্ড আসার পরে 5 থেকে 7 টাকা 8 টাকা কমে যেতে পারে না, উল্টো বাড়ার কথা। এটা একটা কারসাজি আই থিঙ্ক, আমি মনে করি। এরপরে 2 নম্বর হচ্ছে স্যারের সাথে আপনি জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো সমন্বয়হীনতা আছে কিনা। এটা আমি আপনাকে প্রুফ করব কিভাবে। যদিও হ্যাঁ এক জায়গা চলতে গেলে অনেক সমস্যা থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, স্যারের কথা আমি এটা সাপোর্ট করেছি চেয়ারম্যান স্যারের সাথে, স্যারের কথা। বাট আপনারা এখানে স্যার এসেছি যখন বাজারকে স্টেবল করার জন্য অবন্টিত 21,000 কোটি টাকার যে ফান্ড আছে, যেটা সাধারণ বিনিয়োগকারীর ফান্ড, সেই ফান্ডটা যদি আমাদের পুঁজি বাজারে দেওয়া হয়, সেখানে এই ফান্ডটা কি জন্য গেমলার বা ফরেন ইনভেস্টর যদি সেল দেয়, ওই আপৎকালীন ফান্ড দিয়ে বাজারটাকে প্রোটেকশন দিবে, কারণ বাজারে তো আমরা বেনিক সৃষ্টি হবে না। আপনি দেখবেন 2004 সালে ভারত সরকার মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলো ভারতের, তখন তাদের ইন্ডেক্সটা কি অবস্থা ছিল, তারা কিভাবে বাজারটাকে অভিষ্ট লক্ষ্যে এখন করার 52,000 ইন্ডেক্স কিভাবে গেল, এই সমস্ত পদক্ষেপগুলো এসেছি তারা কিছুটা হলেও নিয়েছিল। বা এই যে বাংলাদেশ ব্যাংকের যে একটা ভেটো দেওয়ার 21,000 কোটি টাকার একটা ভেটো, এটা কিন্তু তাদের কার্যক্রমে একটু ব্যাঘাত ঘটছে, এটা আমরা সাধারণ বিনিয়োগকারী মনে করছি। বাট ওই টাকাটা যদি পুঁজি বাজারে ফেরত দিত, তাহলে কিন্তু আমাদের পুঁজি বাজার ঠিকই যেভাবে এখন সামনের দিকে আগাচ্ছিল, ইনশাল্লাহ আরো বড় সামনের দিকে আগাবে, এটা আমরা মনে করি। এরপর এখন বাজারে আরেকটা হলো কারসাজি চক্র অ্যাক্টিভ। আপনি এই কারসাজি চক্র অ্যাক্টিভ কি দেখেন, তারা মুষ্টিমেয় কিন্তু শেয়ার নিয়ে খেলছে, কিন্তু আর যে অন্য শেয়ার গুলো যে একদমই তলা নিতে, আমি কিন্তু স্যার একটা কথা উত্তর দেয়নি, যদিও যে 3,000 ইন্ডেক্স বাড়লো, আবার যে শেয়ার 5 টাকা ছিল ওটা 5 টাকাই আছে, ওটা 5.5 টাকা আছে মনে করেন, কিন্তু এটা তো 3,000 ইন্ডেক্স বাড়লো, গেল কি ইন্ডেক্স গুলো, এই শেয়ার গুলো কি প্রভাব পড়ে না? আর এগুলো তো ইপিএস তো একবার মাইনাস না, তো ইপিএস তো কম বেশি আছে। তো আমি মনে করি এটা আমরা বিনিয়োগকারী হতাশ,
তবে এই স্যারের সেফডি স্যার এবং বাংলাদেশ ব্যাংক এই স্যারের কথা শুনে আমরা আশাহত মানে আশা দেখছি সামনে যে বাজারটা ইনশাল্লাহ ভালো হবে। তো আর আজকে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে এই কারণে যে আমাদের ইনডেক্স বেড়েছে, বাজার ভালো, এই কারণে। জি জি জি, এই কারণে আমাদের কর্মসূচিটা আপাতত স্থগিত করা হয়েছে স্যারের সভা সার্ভে এবং বাজারে একটা সম্মানে বাজার ভালো হোক, এই হোক যে কোনো হবে। আমাদের রাস্তায় নামার কোনো উদ্দেশ্য না, বা বিনিয়োগকারীদের রাস্তায় নামার উদ্দেশ্য না, হওয়ার জন্য, লুজার হওয়ার জন্য না। কিন্তু আমরা বিনিয়োগকারীরা তো কেউ না তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যে আপনাকে যেই এটা দিচ্ছি, যে হিসাবটা দিচ্ছি, এটাই রিয়েল হিসাব। আপনি দেখেন অনেক হাউসে ফোর সেল হচ্ছে, অনেক হাউসে এখন আপাতত ফোর সেল হচ্ছে না, কিন্তু অনেক বিনিয়োগকারী এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি তাদের পোর্টফোলিও গুলো যদি কোনোভাবে কেউ দেখতে চায়, আমি একটা হিসাব দিতে পারবো। তবে আমরা মাঠে আছি বিধায় বাস্তবতা একদম ক্লিয়ার পানির মতো দেখতে পাচ্ছি। তা স্যার যেটা বলছে যে বোনাস শেয়ারের কথা, বোনাস শেয়ার অ্যাডজাস্ট হতে পারে, এটা আমি সাপোর্ট করি, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড সেটা অ্যাডজাস্ট হয় না কোনো কোম্পানি। দেখেন মিউচুয়াল ফান্ড গুলো বলেন এত ভালো ডিভিডেন্ড দেওয়া করে গেল। একটা বাজার মিউচুয়াল ফান্ড যদি শক্তিশালী করে তাহলে বাজার কিন্তু অবশ্যই শক্তিশালী হয়। কিন্তু আগের মিউচুয়াল ফান্ড গুলো তারা নানান রকম অনিয়ম করতো, এখন এই কমিশন আসার পরে মিউচুয়াল ফান্ড অনিয়ম করতে পারে না। আপনি দেখেন এরপর টেক্সটাইল সেক্টর গুলো যেন ভালো হওয়া শুরু করলো, নানান দিক থেকে লেখা বলা শুরু করলো, টোটাল টেক্সটাইল সেক্টর গুলো পড়ে গেল। এখন তাই সবচেয়ে বাজে অবস্থা টেক্সটাইল সেক্টরটা পড়ে গেল। আচ্ছা, আজকে বাজার পরিস্থিতি কি আপনি একটু বলবেন? আজকে বাজার পরিস্থিতি কি? এবং আপনি বলছেন যে আজকে আপনাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি আপনারা প্রত্যাহার করেছেন কারণ আজকে বাজার পরিস্থিতি। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে যে বাজার কোনো কারণে খারাপ হলে আপনারা আন্দোলনে যাবেন, কর্মসূচি দেবেন, কিন্তু বাজার যদি ভালো হয় তাহলে দিবেন না? এটি কি আসলে পুঁজিবাজারের নিয়ম হতে পারে যে আন্দোলন দিয়ে, কর্মসূচি দিয়ে পুঁজিবাজারকে, মানে আপনাদের কর্মসূচি থেকে এই বার্তাটি আসলে যাচ্ছে? আপনি এটি জবাব দেবেন। না, এটা আন্দোলন মার্কেট পড়লেই যে আমরা মাঠে নামবো, এটা তো একটা সভ্য বাজার হতে পারে না। এটা দেখেন আপনারা বাজারে মাঠে ছিলেন। আমি উত্তর দিচ্ছি। আমি যেমন গতকালকে দিয়েছি সামনে, আমরা ঐক্য পরিষদে কিছু নেতা ওখানে ছিলাম, তখন আমরা দাঁড়ানোর পর দেখতেছি কিছু মানুষ অনেক হতাশ। স্টক এক্সচেঞ্জ বিল্ডিং এর নামটা সব হতাশ থেকে হতাশা, মানে কি মার্কেটের প্যানিক সৃষ্টি হয়ে গেছে। তখন তারা যখন দাঁড়ালো, তখন আমরা ঐক্য পরিষদের কিছু নেতারা তাদের সাথে একত্রিত পোষণ করলাম। বাট আমরা কিন্তু গত এসিসি এই কমিশন শপথ গ্রহণ পর থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা মাঠে নামিনি। খায়রুল হোসেনকে বিদায় করার জন্য তখন আমরা আন্দোলন করছি, বা ওই কমিশনকে আন্দোলন করছি বিদায় করার জন্য। বাট আমরা এই কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ না, কিন্তু আমাদের অভিযোগ হলো দুষ্ট চক্র, যারা কাপালি চক্র, এবং এদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। আর হলো বাংলাদেশে বিকল্প ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ করা হলে আমাদের পুঁজিবাজারটা আরো বেগবান হবে। আইসিবি যেমন দুর্বল, আইসিবি অনেক সময় অনেক মানে শক্তিশালী ভূমিকা রাখতে পারে না, যেটা আমাদের বাজারের জন্য একটা সমস্যা। কিন্তু সেই ক্ষেত্রে আইসিবির মতো বিকল্প কোনো প্রতিষ্ঠান করে, যেমন এই যে বাংলাদেশ ব্যাংকের ফার্ম বা বিভিন্ন দেশ থেকে যে ফরেন ইনভেস্ট আছে, এইগুলোতে যদি আপনার একটা ফান্ড করে বা বিকল্প স্টকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ করে, তাহলে আপনি দেখবেন কি ওই বাজার তো কাশের চক্র আগাইতে পারবে না। কেন নিয়ন্ত্রণ সংস্থা আছে, তারাই তো কারসাজি কারক দেখবার জন্য, মানে আপনারা কি মনে করছেন না যে যথেষ্ট? তার আরেকটি বিকল্প পুঁজিবাজার আপনি তৈরি করবার কথা বলছেন, এবং সেটি কারসাজি কারক সক্রিয় থাকবেন না, এটা আপনি বলছেন। বা ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে কি মনে হয় তার এই দাবির বিষয়ে আপনি কি বলবেন? যে তাহলে কি মানে কারসাজি কারকদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য আরেকটি বিকল্প বাজার তৈরি করবার কথা বলছেন, তাহলে নিয়ন্ত্রক সংস্থা আছেন, কি করেন? না, আপনারা দেখেন উনার আস্থাহীনতার, উনার যা কথা শুনলাম, ওনারা আস্থাহীন। সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলোর উপরে ওনাদের আস্থা নাই, এটা হলো বড় কথা। সেই ক্ষেত্রে যদি যেই প্রতিষ্ঠানের আস্থাহীন এখন যে প্রতিষ্ঠান আছে, তার যদি এটা শেয়ার মার্কেটটা চলে কিন্তু বিশ্বাসের উপরে, ব্যাংক চলে বিশ্বাসের উপরে, পারস্পরিক বিশ্বাসের উপরে। সেই বিশ্বাসের উপরে যদি এই স্টক এক্সচেঞ্জ, তাহলে নতুন স্টক এক্সচেঞ্জ করা উচিত। আমার মনে হয় যে এটা যদি যদি ক্রেডিবলি চালাইতে না পারে, এদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, ইন দ্যাট কেস আরেকটা স্টক এক্সচেঞ্জ তৈরি হবে। এটা কিন্তু যদি আরেকটি স্টক এক্সচেঞ্জ তৈরি হয়, তখন কি তাদের উপর আস্থা আসবে আপনার মনে হয়? যে হতে পারে, ভালো আসতে পারে, কারণ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ জন্ম হয়েছে 1700 সালের দিকে, এবং সেটা পরবর্তী পর্যায়ে 1970 সালে এসে নাসদাক হয়েছে। এরপরে আরো অনেক কিছু হয়েছে।
সুতরাং এটা যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে আজীবন থাকবে নট নেসেসারিলি, এটা থাকবে তার যে ম্যানেজমেন্টের যে সমস্ত গ্রুপ, যে সমস্ত লোকজন আছে তাদের উপরে এদের বিশ্বাস নাই। উনার কথা তো তাই বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি তার ম্যানেজমেন্টটা যদি ঠিক না করে, তাহলে তো ওনারা এইভাবে চলতে থাকলে এবং তাদের আস্থাহীনতা, মূলত ওনারা যত কথাগুলো বলতেছে সব কথার একটা বিষয় হলো আস্থাহীনতা, এবং এটা সিকিউরিটি এক্সচেঞ্জের উপরেও তাদের আছে আস্থাহীনতা। বিনিয়োগকারীদেরও তো যৌক্তিক আচরণ করবার, শেয়ার মার্কেট আমি একটু বাসে বলি, কিন্তু বিশ্বাসের উপরে বিনিয়োগকারীদেরও তো যৌক্তিক সেই আচরণ করবার, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, এবং সেই বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যদি গড়তে হয় তাহলে নতুন করে আবার নতুন স্টক এক্সচেঞ্জ চালু করা উচিত। তাহলে দেখা যাবে কম্পিটিশন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা, এরাও আবার লিস্টেড হতে পারে। এখনকার ডিমিউচুয়ালাইজ যে সিস্টেম, এই সিস্টেমে স্টক এক্সচেঞ্জ গুলাও কিন্তু লিস্টেড কোম্পানি হতে পারে, তাদের শেয়ারও ওনারা কিনতে পারে, অসুবিধা নাই শেয়ার মার্কেটে যারা থাকবে। তো সেই ক্ষেত্রে রাইট ম্যানেজের কম্পিটিশন, এবং একটা দেশে বেশ কয়েকটা স্টক এক্সচেঞ্জ থাকতে পারে। এটা এমন কোন যে একটাই পুরা করবে এবং এরাই সবকিছু নিয়ন্ত্রণ করবে, নট নেসেসারি। এবং সেই ক্ষেত্রে নতুন গভর্নমেন্টের চিন্তা করা উচিত এখন যে যদি এটার উপরে আস্থাহীনতা এভাবে চলে, তাহলে সেই আস্থা ফেরত আনার জন্য নতুন স্টক এক্সচেঞ্জ বানান। তাহলে বানাইলে সেখানে দেখা যাবে যে আন্ডারে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল কর্পোরেট গভর্নমেন্ট এনশিওর করা আছে, এবং আইটি সিস্টেম ভালোভাবে চলে। ডক্টর জামালউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মহসিন। দর্শক, আজ এই পর্যন্ত বিশ সংলাপ। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে ফিরবো, বাকি সাথে থাকবে।